বিশাল বড় একটা বনভূমি, আর সেই বনের একদম গহীনে রয়েছে জলাশয়, যে জলাশয়গুলোতে ভয়ঙ্কর সব প্রাণী ও বিশাল সব কুমিরের বসবাস। আর একটা কোম্পানি লোকদেরকে এসব প্রাণী দেখানোর জন্য নৌকাতে করে সেই জলাশয় ভ্রমণের সার্ভিস দিয়ে থাকে। বরাবরের মতো সেই কোম্পানির একটা নৌকা 6 জন দর্শনার্থী নিয়ে সেই গহীন জঙ্গলের মাঝে ঢুকে পড়ে। এরপর তাদের সাথে যা ঘটে তা নিয়েই আজকের এই মুভিটি। তো চলুন মুভি কিছু সিন দেখে নিয়ে মুভিটি শুরু করা যাক। মুভির শুরুতেই দেখি একটা গাড়ি বিশাল বনভূমির মাঝের রাস্তা ধরে বনের ভিতরের দিকে যাচ্ছে। উদ্দেশ্য হচ্ছে বনের গহীনে থাকা জলাশয়ে কুমির দেখতে যাওয়া। এই গাড়িটি আসলে একটা গেটর জু নামক কোম্পানির, যারা মানুষদেরকে এভাবে বনের ভিতরে নিয়ে গিয়ে কুমির দেখানোর সার্ভিস দিয়ে থাকে। তো এই গাড়ির ভিতরে আসলে আলাদা 3টি গ্রুপের লোক আছে। চলেন সবার সাথে পরিচয় করিয়ে দেই। ফর্সা ও সোনালী চুলের এই মেয়েটির নাম সিস্টিন, কালো চুলের এই মেয়েটির নাম হ্যানা। সিস্টিন ও হ্যানা এরা বান্ধবী, আর এরা দুজন মিলে একটা গ্রুপ। কোকড়া চুলের এই মেয়েটির নাম ডায়না, সে একাই একটা গ্রুপ। আর এই ছেলেটির নাম মাইক, এটা মাইকের মা শেলি, আর এটা মাইকের নানার টিম। এরা 3 জন মিলে এক গ্রুপ। আর এটা গেটর জু কোম্পানির একজন ট্যুর গাইড প্লাস ড্রাইভার রদ্রিগো। তো পথের মাঝে রদ্রিগো যাত্রা বিরতি দিয়ে বলে 30 মিনিটের বিরতি, নাস্তা করা, টয়লেট যাওয়া, ফ্রেশ হওয়া, যার যা প্রয়োজন করে নাও, কারণ এরপর আর সময় পাবে না, এখান থেকে সোজা বনের ভিতরে চলে যাব। আর হ্যাঁ, এটা আমাদের গেটর জুয়েরই অফিস। তো সবাই নামতেছে, কোনো প্রবলেম নেই। বাট ডায়না নামতেই যেই না তার জুতোতে কাদা লাগে, ডায়না এমন ভাব করে যেন তার লাখ টাকার সম্পদ নষ্ট হয়ে গেল। আসলে ডায়না একটু বড় লোকই ভাব দেখানো স্বভাবের আর কি। তো ওদিকে সিস্টিন ও হ্যানা নিজেদের ফটো তোলা ও ভিডিও করা নিয়ে বিজি হয়ে পড়েছে। এসব শেষ হতেই এরা সবাই ওয়াশরুমে যাওয়ার জন্য অফিসের ভিতরে ঢুকলে দেখে সেটার ভিতরে একটা জাদুঘর, এবং সেই জাদুঘরে নানা সব প্রাণীর কঙ্কাল রাখা। তো বিশাল একটা প্রাণীর মাথা দেখে মাইক তার মাকে বলে, এটা কিসের মাথা? এমন সময় রবার্ট নামের একজন লোক এসে বলে ওঠে, এটা জলহস্তির মাথা। এটা আমি 1998 সালে আফ্রিকাতে শিকার করেছিলাম। ওদের ওখানে এটাই সবচেয়ে ডেঞ্জারাস প্রাণী। জলহস্তি তাদের নিজেদের এলাকা নিয়ে খুবই অ্যাগ্রেসিভ। কেউ এদের এলাকায় ঢুকে পড়লে এরা তাকে আস্ত রাখে না। বছরে প্রায় 500-এরও বেশি লোক এদের আক্রমণে মারা যায়। কিন্তু মজার ব্যাপার হলো এরা নিরামিষভোজী, মানে এরা মাংস খায় না। তার মানে এরা খাওয়ার জন্য কাউকে মারে না, এরা কেবলমাত্র মজা নেওয়ার জন্য মারে। এদের কোনো দয়া মায়া নেই, তবে এরা কেবল নিজের সন্তানের প্রতি দয়ালু। মা জলহস্তিগুলো তাদের সন্তানের জন্য জীবন দিয়ে দিবে এমন ভালোবাসে। জলহস্তির ব্যাপারে এত তথ্য শুনে শেলি বলে, আপনি কি শিকারী? রবার্ট বলে, হ্যাঁ, এই জাদুঘরটা আমার, এবং এখানে থাকা সকল প্রাণী আমার শিকার করা। শেলি বলে, এই জলহস্তিগুলো কি কেবলমাত্র আফ্রিকাতেই পাওয়া যায়? রবার্ট বলে, হ্যাঁ, তবে 100 বছর আগে রাজা ব্রসার্ট গরুর বদল হিসেবে আফ্রিকা থেকে জলহস্তি আনতে চেয়েছিল। এমন সময় সিস্টিন এসে বলে, এটা কি জলহস্তির মাথা? আমার তো জলহস্তি খুবই কিউট লাগে। রবার্ট রেগে মেগে বলে, কেবলমাত্র মরা জলহস্তি কিউট হতে পারে, জীবিত নয়। তো এদের বিরতি শেষ, এখন এখান থেকে নৌকাতে করে বনের মাঝে ঢুকতে হবে। রদ্রিগো নৌকায় স্টার্ট করে এবং মোবাইলে জলাভূমির সবচেয়ে বড় কুমির বিগ বিনের লোকেশনটা দেখে নেয়। আপনাদেরকে জানিয়ে রাখি, জলাভূমিতে যতগুলো কুমির আছে সবার গলায় একটা করে লোকেশন ট্র্যাকার লাগিয়ে রাখা আছে, যাতে করে অবস্থান সব সময় জানা যায়। তো সবাই নৌকাতে উঠে পড়লে রদ্রিগো বলে, যদিও নিয়ম অনুযায়ী আমাদের লাইফ জ্যাকেট পরার দরকার নেই, তারপরেও যদি কেউ লাইফ জ্যাকেট পরতে চাও তো পরতে পারো। তখন শেলি ও ডায়না দুজনে লাইফ জ্যাকেট নেয়। রদ্রিগো বলে, আজকে আমাদের উদ্দেশ্য যদিও নতুন করে বলার মতো না, তারপরেও বলছি, কুমির কিন্তু কামড় দেওয়ার জন্য কুখ্যাত। তাই প্লিজ দয়া করে কেউ নৌকার বাহিরে হাত, পা, ক্যামেরা এগুলো নিয়ে যাবেন না। কি সবাই বুঝতে পেরেছেন? সবাই হ্যাঁ বললে রদ্রিগো বলে, গুড। আর হ্যাঁ, সবার জন্য স্পেশাল উপহার হিসেবে আমি আপনাদেরকে এই এলাকার সবচেয়ে বড় কুমির বিগ বেনের দর্শন করাবো। এটা শুনে সবাই এক্সাইটেড হয়ে যায়। ডায়না বলে, কুমিরটা কত বড়? রদ্রিগো বলে, 12 ফুটের থেকেও বেশি লম্বা। সবাই তো মহাখুশি। রদ্রিগো বলে, ঠিক আছে, তাহলে যাত্রা শুরু করা যাক। এই বলে রদ্রিগো নৌকাটা স্টার্ট দিয়ে চলতে শুরু করে। Yeah, guys. Anna! I didn't realize they live out here. When do we see the baby? তো রদ্রিগো নৌকাটা বনের গহীনে ঢোকাচ্ছে আর মোবাইলে বারবার বিগ বেনের লোকেশন দেখে দেখে সেদিকে যাচ্ছে। Look to my face. Selfie.
Oh my gosh, he wanted to. তো রদ্রিগো হঠাৎ দেখে বিগ বেনের লোকেশন অফলাইন দেখাচ্ছে। তখন একটু আগে বিগ বেনকে যে লোকেশনে দেখাচ্ছিল রদ্রিগো সেই লোকেশনের দিকেই যেতে থাকে, কারণ এই অল্প সময়ের মাঝে সে বড় জোড়ার কত দূরেই বা যাবে। কিন্তু রদ্রিগো সেই লোকেশনে পৌঁছালে দেখে সেখানে বিগ বেনকে কোথাও দেখা যাচ্ছে না। রদ্রিগো বলে লাস্ট লোকেশন অনুযায়ী বিগ বেন এখানেই থাকার কথা, হয়তো পানির নিচে আছে, চলেন ওকে উপরে তুলি। এই বলে রদ্রিগো কিছু খাবার পানিতে ছিটিয়ে দিয়ে বলে এখন দেখেন ও এগুলো খেতে ভেসে উঠবে। এটা শুনে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে, কিন্তু না, কুমিরটির কোনো খবর নেই। তখন রদ্রিগো বলে চলেন এবার মুরগির মাংস দিয়ে ট্রাই করি। এই বলে রদ্রিগো একটা মুরগির মাংস পানিতে ফেলে দেয়। সবাই আবার অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা শুরু করে, কিন্তু আবারও সেম অবস্থা, কুমিরের কোনো সাড়া নেই। তখন রদ্রিগো ভাবে কুমিরটা তাহলে হয়তো আরও সামনে চলে গেছে। তাই রদ্রিগো সেই কুমিরের খোঁজে বনের আরও গহীনে যেতে থাকলে একটা সময় তারা বেশ অনেক দূরেই চলে আসে। এখানে আসতেই ডায়না দূরে কি যেন দেখে বলে ওঠে, এটাই কি সেই বেন? তখন সবাই তাকালে দেখে বিশাল একটা কুমির মৃত পড়ে আছে, যার মাথাটা শরীর থেকে আলাদা হয়ে গেছে। এটা দেখে সবাই তো রীতিমতো ভয় পেয়ে যায়। মাইক রদ্রিগোকে বলে কুমিরটার এই অবস্থা কে করেছে? রদ্রিগো বলে আমিও তো বুঝতে পারছি না, তবে মনে হচ্ছে বড় কোনো প্রাণী কুমিরটাকে হামলা করেছিল। কিন্তু ভাবনার বিষয় হলো এত বড় প্রাণী কি হতে পারে? ডায়না বলে ওঠে কুমিরটির কাছে চলো তো, আমি একটু ফটো তুলবো। রদ্রিগো বলে না ম্যাম, এখান থেকে দ্রুত কেটে পড়তে হবে। এটা শুনে ডায়না খেপে গিয়ে বলে আমি তোমাকে সবচেয়ে বড় কুমির দেখানোর জন্য টাকা দিয়েছি, তাই আমি কুমিরটার কাছে গিয়ে না দেখা পর্যন্ত কিছুতেই যাব না। টিম রেগে মেগে রদ্রিগোকে বলে তাড়াতাড়ি নৌকাটা এখান থেকে ঘুরিয়ে আমাদেরকে সেফ জায়গায় নিয়ে চলো। কিন্তু ডায়নার কথা না, সে কুমিরের সাথে ফটো তুলতে কাছে যাবেই। ব্যাস তর্কাতর্কি শুরু হয়ে যায়। রদ্রিগো ডায়নাকে কোনো রকমে বুঝিয়ে তাড়াহুড়ো করে এখান থেকে কেটে পড়তে থাকে। তো তারা ফিরতেছে, We wind up in the water. টিম চিল্লিয়ে বলে সবাই নৌকার উপরে আশ্রয় নাও। Where's Mikey? তো টিমের কথা মতো সবাই নৌকার উপর আশ্রয় নিচ্ছে। ওদিকে ডায়না একা একটা গাছে উঠতেছে। সিস্টিন বলে ওঠে ক্যাপ্টেন কোথায়? মানে সিস্টিন রদ্রিগোর কথা বলছে। তো টিম ক্যাপ্টেনের খোঁজ করতেছে, এমন সময় পানিতে ভয়ানক কিছু একটা আভাস পাওয়া যায়, যা দেখে টিম তাড়াহুড়ো করে নৌকার উপরে উঠে পড়লে মাইক রদ্রিগো বলে চিল্লাতে থাকে। ঠিক তখনই রদ্রিগো পানির উপরে ভেসে তো ওঠে, বাট বোঝা যায় পানির নিচে কিছু একটা তাকে হামলা করেছে। তো ফাইনালি নৌকাটা এখানে এসে গাছগুলোর সাথে ধাক্কা খেয়ে আটকে যায়। প্রাণীটি রদ্রিগোর হাতে কামড় বসিয়েছিল, যেটা থেকে প্রচুর রক্ত বের হচ্ছে, যা থামছেই না। এটা নিয়ে সবাই অস্থির হয়ে পড়লে টিম আঙ্কেল বলে রদ্রিগোকে আমি দেখতেছি, তোমরা সবাই গাছের উপরে উঠে নিরাপদে আশ্রয় নাও। শেলি তার বাবাকে বলে আমাকে দেখতে দাও, কারণ আমি একজন নার্স। তো শেলি রদ্রিগোর ক্ষতটা পর্যবেক্ষণ করলে দেখে রগের কোনো ক্ষতি হয়নি, তবে দ্রুত রক্তপাতটা বন্ধ করতে হবে। কিন্তু কিভাবে? শেলি বলে ওঠে ক্ষতস্থানে আগুনের চাকা দিয়ে এটা করতে হবে, তাই প্লিজ কেউ স্টিলের কিছু একটা গরম করার ব্যবস্থা করো। এখন প্রসঙ্গে এরা আগুন কোথায় পাবে? তখন রদ্রিগো বলে ফ্লেয়ার বক্স কোথায়? এরা দেখে সেটা একটু দূরে পানিতে ভাসতেছে। এদিকে পানিতে তো নামা যাবে না, আবার লম্বা কোনো ডালও পাওয়া যাচ্ছে না। তখন সিস্টেন বলে ওঠে আমি আনার ট্রাই করতেছি। এই বলে সিস্টেন গাছে উঠতে শুরু করে, কারণ গাছ দিয়ে সেই বক্সের কাছে পৌঁছানো সম্ভব। Nice and easy. Nice. তো ফাইনালি সিস্টেন সেই বক্সের কাছে পৌঁছায়, ও নিচু হয়ে সেটা ধরার চেষ্টা করতে থাকে। তখন সিন পানির নিচে যায়, ও আমাদের বুক ধুকানো শুরু হয়। এই বুঝি পানির নিচ থেকে প্রাণীটি হামলা করলো, কিন্তু না, সৌভাগ্যক্রমে সিস্টেন হামলা হওয়ার আগে বক্সটা নিয়ে ফেলে। টিম বলে বক্সটা আমাকে ছুড়ে দাও। সিস্টেন তখন বক্সটা ছুড়ে দিলে বক্সটা আবার পানিতেই পড়ে, ও আবার আমাদের দুধ দোকানি শুরু হয়। কিন্তু এবারও হামলা হওয়ার আগেই টিম বক্সটা নিয়ে ফেলে। ডায়না চিল্লিয়ে বলে হ্যানা আমার ফোনে নেটওয়ার্ক নেই, তোমার ফোনে কি আছে? হ্যানা বলে না। শেলি তার বাবাকে বলে তোমার কাছে চাকু আছে? টিম হ্যাঁ বললে হ্যানা বলে তাড়াতাড়ি ফ্লেয়ারের আগুন দিয়ে চাকুটা গরম করো, রদ্রিগোর ক্ষতস্থানটা পুড়িয়ে দাও। ততক্ষণে সিস্টেন আবার নৌকাতে মানে রদ্রিগোর কাছে ফিরে আসে, আর ওদিকে আঙ্কেল ফ্লেয়ার দিয়ে চাকুর মাথাটা পুড়ে লাল করে নেয়। এরপর চাকুটা এনে
সিন বনের উপরে আসলে দেখি রৌদ্রের চিৎকারে বনের পাখিরা পর্যন্ত উড়ে পালাচ্ছে। সিন 10 মিনিট পর আবার বনের ভিতরে আসলে শুনি সবাই হেল্প হেল্প বলে চিল্লাচ্ছে। Please help us! কষ্টে রদ্রিগো জ্ঞান হারিয়ে ফেলেছিল, বাট এদের চিৎকারে জ্ঞান ফিরতেই বলে ওঠে, প্রাণীটা কি আবার এসেছিল? আঙ্কেল বলে, প্রাণীটা তো আসেনি, আবার অন্য কেউ এদিকে আসেনি। রদ্রিগো বলে, কেউ এদিকে আসবেও না, কারণ আমরা রাস্তা হারিয়ে অন্যদিকে চলে এসেছি। এটা শুনে সবাই তো শক খেয়ে যায়। রদ্রিগো বলে, প্লিজ আমাকে মাফ করবেন। আঙ্কেল বলে, ঠিক আছে, আমরা বেঁচে আছি, এটাই যথেষ্ট। মাইক রদ্রিগোকে বলে, এটা কোন প্রাণী হতে পারে? রদ্রিগো বলে, জানি না, তবে অনেক বিশাল। আমাকে পানির নিচে নিয়ে গিয়ে একদম মুখের মাঝে ঢুকিয়ে রেখেছিল। সিস্টিন বলে, ক্যাপ্টেন, রেডিও কোথায়? তাহলে অফিসে যোগাযোগ করা যেত। রদ্রিগো বলে, নৌকার ভিতরে ছিল আর নৌকা তো উল্টে আছে, তাই হয়তো পানি ঢুকে নষ্ট হয়ে গেছে। তবে যে ফোন দিয়ে কুমিরের লোকেশন ট্র্যাক করেছিলাম সেই ফোনে জিপিএস অন ছিল। ফোনটা এখন নৌকার একটা বক্সের ভিতরে আছে। ওই ফোনটা মনে হয় এখনও অন আছে, আর সেটা থাকলে অফিস থেকে লোকেরা আমাদেরকে উদ্ধার করতে চলে আসবে। সিস্টিন বলে, কখন আসবে? রদ্রিগো বলে, যখন অফিস বন্ধ হতে যাবে বাট দেখবে আমরা এখনও ফিরিনি তখন। সিস্টিন বলে, সেটা এখন থেকে কতক্ষণ পর? রদ্রিগো বলে, 7টায় অফিস বন্ধ হয়। হ্যানা বলে, তার মানে আরও 5 ঘন্টা? ডায়না বলে, এতক্ষণ কিভাবে থাকবো? আঙ্কেল সবাইকে শান্ত করে বলে, আমাদের সবাইকে একত্র হয়ে থাকতে হবে। যার কাছে যা যা দরকারি জিনিস আছে, যেমন খাদ্য পানি, তা ভাগাভাগি করতে হবে। এটা শুনে সবাই গাছ থেকে নেমে নৌকাতে আসবে। তার আগে বৃষ্টি শুরু হয়ে ও সিস্টিনের ব্যাগটা পানিতে ভেসেছিল, সেটা দূরে চলে যেতে থাকে। এটাতে কিছু খাবার আছে, তাই এটা উদ্ধার করা জরুরি। সিন কাট হলে দেখি অনেক সময় কেটে গেছে এবং বৃষ্টিও থেমে গেছে। এরা সবাই বোরিং হয়ে যে যার মতো গাছের ডালে আশ্রয় নিয়ে আছে। কেউ এদেরকে উদ্ধার করতে আসছে না। আঙ্কেল পানিতে ভাসতে থাকে একটা বক্স উদ্ধার করে। এটার মাঝে পানির বোতল ছিল। আঙ্কেল সেখান থেকে সবাইকে একটা করে পানির বোতল দিতে থাকলে সিস্টিনকে দেওয়ার সময় সিস্টিনের সাথে ভালোভাবে পরিচিত হয়। তো সিস্টিনকে তার বেশ ভালো লাগবে, তার জন্য একটা মাল্টি টুল সিস্টিনকে দেয়। সিস্টিন বলে, না 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 আঙ্কেল, এটার আমার দরকার নেই। আঙ্কেল বলে, আরে রাখো, বিপদে অনেক উপকারে আসবে, এখান থেকে ফিরে না হয় ফেরত দিও। সিস্টিন তখন নিয়ে নেয় ও আঙ্কেল নৌকাতে ফেরে। এখন নৌকাতে 3 জন আছে, আঙ্কেল, মাইকি ও রদ্রিগো। তো হঠাৎ মাইকি দেখে পানির নিচ দিয়ে বিশাল কিছু একটা ধেয়ে আসতেছে। মাইকি বলে, নানু, প্রাণীটা আবার ফিরে এসেছে। আঙ্কেল বলে, যাও তুমি তাড়াতাড়ি গাছে ওঠো। এটা শুনে মাইকি গাছে উঠতে থাকে, আর অলরেডি গাছে থাকা সবাই আরো নিরাপদ ডালের দিকে যেতে থাকে। Mom, go get higher! তো মাইকের মা শেলি পানিতে পড়ে গেলে লেজালা, কেউ উদ্ধার করতে নামার সাহস পাচ্ছে না। ভাবতেছে শেলি একাই উঠে আসুক, কিন্তু সিস্টিন উদ্ধার করতে পানিতে ঝাঁপ দেয়। তো সবাই ভাবতেছে সিস্টিন মারা পড়বে, কিন্তু প্রাণীটি আস্তে আস্তে সিস্টিন নৌকাতে উঠে পড়লে যাক, সবাই হাঁপ ছেড়ে বাঁচে। কিন্তু 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 পানিটি তীরে এসে গাছের সাথে ধাক্কা খেতে গেল। হ্যানা গাছের ডাল থেকে পানিতে পড়ে গিয়েছে। তো শরীর ভিজে যাওয়ার কারণে হ্যানা কিছুতেই আর এই মোটা গাছে উঠতে পারছে না দেখে সিস্টিন চিল্লিয়ে বলে, সাঁতরে এই হেলে থাকা ডালের দিকে যাও, আমি ওই গাছের ডালে যাচ্ছি, গিয়ে তোমাকে টেনে তুলবো। বলেই সিস্টিন সেই গাছের ওই ডালটার দিকে যেতে থাকে, আর হ্যানা সেদিকে সাঁতরে যেতে থাকে। Gotta get you out of here! Listen, we'll never make it! On 3, swim to the... তো পরিস্থিতিটা দেখে আঙ্কেল শেলিকে বলে, সিস্টিন কিছুতেই হ্যানাকে টেনে তুলতে পারবে না, বরং এটা করতে গিয়ে উল্টো সিস্টিনই পানিতে পড়ে মরবে, তাই আমাকেই কিছু একটা করতে হবে। শেলি বলে, না বাবা, তুমি এসবে যেও না। আঙ্কেল শেলির কোনো কথা না শুনে হাতে নৌকার বৈঠাটা নিয়ে পানিতে নেমে পড়ে ও চিল্লিয়ে হ্যানাকে বলে, তুমি আমার কাছে আসতে পারবে? হ্যানা ভয়ের ঠালায় চিল্লিয়ে বলে, না, পারবো না, কারণ ওদিকেই সেই পানিটা আছে। আঙ্কেল বলে, ভয় পেও না, একসাথে চলে আসো, তোমাকে নৌকাতে তুলে নিব। আমি 3 পর্যন্ত গুনতেই সাঁতার শুরু করবে, ঠিক আছে? তো 1, 2... Come on, grab me. তো হ্যানা সিস্টিনের হাত ধরে উপরে ওঠার চেষ্টা করতে থাকলে সিস্টিনের হাতের হাড়টাই ডিসপ্লেস হয়ে যায়, আর হ্যানা আবার পানিতে পড়ে যায়। ওদিকে পানিতে পড়ে হ্যানা চিল্লাচ্ছে, আর এদিকে হাতের হাড় খসে যাওয়ায় সিস্টিন চিল্লাচ্ছে। ফাইনালি হ্যানা পানি থেকে একটা গাছের গোড়ায় উঠে পড়লে সবাই তো মহা খুশি। তো হ্যানা এখন সেই গাছে উঠতেছে, ঠিক
তো ক্যামেরা ড্রোন শটের মাধ্যমে বনের উপরে আসে। এরপর সিন কয়েক ঘন্টা পর আসলে দেখি বনে সন্ধ্যা নেমে আসতেছে এবং আবার আকাশে মেঘ জমতেছে, হয়তো বৃষ্টি নামবে। আর ওদিকে সবাই এখনো এই অপেক্ষায় বসে আছে যে রদ্রিগোর অফিস বন্ধ হওয়ার সময় পেরিয়ে গেছে। এখন নিশ্চয়ই রদ্রিগোর বস রদ্রিগোর খোঁজে নৌকার লোকেশনটা দেখে এখানে চলে আসবার এরা উদ্ধার পাবে। সিন তখন জেটুরজুর অফিসে আসলে দেখি অফিস বন্ধ হয়ে গেছে এবং সবাই চলে যাচ্ছে। শুধু অফিসের বস রবার্ট রদ্রিগোর ফেরার অপেক্ষায় বসে আছে। তো রবার্ট একজনকে বলে, রদ্রিগোকে দেখেছিস? 5 ঘন্টা পেরিয়ে যাচ্ছে, ওর কোনো খবর নেই। ছেলেটি বলে, ওর নৌকার লোকেশনটা দেখেন, ও এখন কোথায়? যাক, এবার বস লোকেশনটা পেলেই সব মুসিবত শেষ। কিন্তু বস দেখে রদ্রিগোর নৌকার লোকেশন অফলাইন দেখাচ্ছে। মানে ওদিকে সবাই এ আশায় বুক বেঁধে আছে যে তাদের নৌকার লোকেশন অন আছে, সো উদ্ধারকর্মী চলে আসবে। বাট বাস্তবে তো লোকেশনটাই অফ হয়ে আছে। তো বস লোকেশন ট্র্যাক করতে না পারলে নৌকা নিয়ে একাই জঙ্গলে বেরিয়ে পড়ার সিদ্ধান্ত নেয়। জঙ্গলে কোনো প্রাণী হামলা করলে যেন আত্মরক্ষা করতে পারে তার জন্য সাথে বিশেষ টাইপের একটা বন্দুক সাথে নেয়। এই বন্দুক বুলেট ছোড়ে না, বরং এক প্রকার ইঞ্জেকশন ছোড়ে, যা প্রাণীর শরীরে লাগলে প্রাণী কয়েক মিনিটের জন্য অজ্ঞান হয়ে যায়। তো রবার্ট 2টি ইঞ্জেকশন এবং একটা ফ্লেয়ার, কিছু রশি সহ প্রয়োজনীয় সকল জিনিসপত্র নৌকাতে তোলে। এরপর সেই নৌকা নিয়ে বনের দিকে রওনা দেয়। তো রবার্ট বনের ভিতরে ঢুকে পড়ে আর সিন এদের কাছে আসলে দেখি এরা সবাই চুপচাপ বসে আছে। শেলি সিস্টিনের হাতের হাতটা প্লেস করে দেওয়ার জন্য সিস্টিনের কাছে আসে। এরপর সিস্টিনের হাতটা ধরে কথা বলতে বলতে দুম করে এমন করে আর হাতটা প্লেস হয়ে যায়। হাতটা ঠিক হয় সিস্টিন খুশিতে কেঁদে ফেলে ও শেলিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তখন শেলিও কেঁদে ওঠে, কারণ শেলি তার বাবাকে হারিয়েছে। সিন রবার্টের কাছে আসলে দেখি সে নৌকার সামনে সার্চলাইট লাগিয়ে বনের ভিতরটা চষে বেড়াচ্ছে আর রদ্রিগো বলে ডাকতেছে। এদিকে দেখি রদ্রিগোর শারীরিক অবস্থা খুবই খারাপ। সিস্টিন রদ্রিগোকে একটু পানি খাইয়ে দেয়। ডায়না রদ্রিগোকে বলে, তুমি কি শিওর যে নৌকার জিপিএস অন আছে ও কেউ আমাদেরকে উদ্ধার করতে আসবে? রদ্রিগো বলে, আমি শিওর বলতে পারছি না, তবে অন আছে বলেই তো মনে হয়। মাইক বলে, আগুন জ্বালালে কেমন হয়? তাহলে লোকেরা দূর থেকে আগুন দেখে উদ্ধার করতে আসবে। রদ্রিগো বলে, পানিতে তেলের টাঙ্কিটা ভেসে আছে, ওটা তুলে নাও। মাইক তখন তেলের টাঙ্কিটা তুলে এনে সিস্টিনকে দিলে সিস্টিন বলে, একটা কাজ করলে কেমন হয়? আমরা নৌকার চারিপাশে পানিতে তেল ঢেলে আগুন লাগাবো, তাহলে প্রাণীটি ভয়ে নৌকার দিকে আসবে না, আর এই সুযোগে কেউ পানিতে নেমে নৌকার ভিতরে গিয়ে দেখবে যে জিপিএসটা অন আছে কিনা। বুদ্ধিটা তো ভালো, বাট কথা হলো এটা করবে কে? সিস্টিন একে একে সবাইকে বলে, বাট কেউ রাজি হয় না। তখন উপায় না পেয়ে সিস্টিনই এটা করার সিদ্ধান্ত নেয়। তো প্ল্যান মতো নৌকার চারপাশে গোল করে তেল ছিটিয়ে দিয়ে সেগুলোতে আগুন লাগিয়ে দেওয়া হয়। সিস্টিন রদ্রিগোকে বলে, জিপিএস ট্র্যাকারটা নৌকার কোথায় আছে? রদ্রিগো বলে, ড্রাইভিং সিটের ওখানে পায়ের নিচে একটা বক্সের মতো আছে, সেটার ভিতরে রাখা আছে। এই বলে রদ্রিগো সেই বক্সের চাবিটা সিস্টিনকে দিয়ে দিলে এবার সিস্টিনের পানিতে নামার পালা। ভয়ে সিস্টিনের কলেজে শুকিয়ে যাচ্ছে। মাইক বলে, তুমি রেডি? সিস্টিন কাপা স্বরে হ্যাঁ বলে পানিতে পা নামাই। এরপর ধীরে ধীরে ফাইনালি পানিতে নেমেই পড়ে। তো সিস্টিন পানিতে ডুব দিয়ে নৌকার নিচে ঢুকে পড়ে ও ভিতরে গিয়ে মাথা তোলে। জানেনই তো নৌকাটা উল্টে আছে, তার মানে নৌকার যে অংশটা এখন পানির নিচে আছে এটাই আসলে নৌকার উপরের অংশ ছিল। তো যাই হোক, সিস্টিন অন্ধকারের মাঝেই নৌকার ড্রাইভিং সিটটা খুঁজতে শুরু করলে নৌকার ভিতরে একটা টর্চ লাইট পাই। সিস্টিন টর্চ লাইটটা জ্বালিয়ে সামনে ধরতে আটকে ওঠে। এটা তার বান্ধবী হ্যানার লাশ। সিস্টিন কাঁদতে থাকে ও বলে, বান্ধবী ক্ষমা করে দিস। এরপর সিস্টিন নিজেকে সামনে নিয়ে ড্রাইভিং সিটের দিকে যায়। তো ফাইনালি ড্রাইভিং সিটের কাছে গেলে সেই বক্সটা খুঁজে পাই। সিস্টিন তাড়াহুড়ো করে বক্সটা খোলার চেষ্টা করলে বক্সটা কিছুতেই খুলছে না, কি এক জ্বালা। তো অনেক কষ্টে অবশেষে বক্সটা খোলে। এমন সময় দুম করে কিছু আসলে সিস্টিন আটকে ওঠে। তো এটা আসলে মাইক। সে এসেছে এটা বলার জন্য যে পানির উপরে থাকা আগুন নিভে যাওয়ার পথে, তাই তাড়াতাড়ি উপরে উঠতে হবে। তো সিস্টিন ও মাইক জিপিএস ট্র্যাকার ফোনটা নিয়ে উপরে উঠে পড়লে সবাই যেন হাঁপ ছেড়ে বাঁচে। রদ্রিগো ফোনটা নিয়ে দেখে সেটা আসলে পানি ঢুকে অফ হয়ে গেছে। তো রদ্রিগো ফোনটা অন করার চেষ্টা করতে থাকে, কারণ এটা অন করতে পারলেই লোকেশন পাঠানো সম্ভব। অনেক চেষ্টার পর ফাইনালি ফোনটা অন হতেই রদ্রিগো তাড়াহুড়ো করে জিপিএসটা চালু করে। আর সিন রবার্টের কাছে আসলে দেখি রবার্টের ফোনে নোটিফিকেশন আসে। রবার্ট রদ্রিগোর লোকেশনটা দেখে অবাক হয়ে বলে, এ মেইন রুট ছেড়ে ওখানে গিয়ে কি করছিস? তো রবার্ট এবার রদ্রিগোর সেই লোকেশনের দিকে রওনা দেয়। তো আশেপাশে একটা আলো দেখা যাচ্ছে, মানে কেউ এদিকে আসতেছে। এটা দেখে সবাই চিল্লিয়ে বলতে থাকে, প্লিজ হেল্প, আমরা এখানে আটকা পড়েছি। এটা শুনে নৌকাটি মানে রবার্ট এদের দিকে আসতে থাকলে সবাই যেন হাঁপ ছেড়ে বাঁচে। যাক, ফাইনালি এমন কেউ এলো যে এদেরকে উদ্ধার করে নিয়ে যাবে। তাই নৌকাটির আলো এদের যত কাছে আসতে থাকে এরা তত খুশিতে ফেটে পড়তে থাকে। কিন্তু কিন্তু পানিতে জোরে একটা আওয়াজ হয় আর নৌকার আলো মুহূর্তের মাঝে গায়েব হয়ে যায়। মানে প্রাণীটির নৌকাটিকে হয়তো ডুবিয়ে দিয়েছে। এটা দেখে মুহূর্তের মাঝে সবার ফেস থেকে খুশি গায়েব হয়ে যায় ও এক আকাশ হতাশা নেমে আসে। সিস্টিন তো হতাশায় কাঁদতে শুরু করে, কিন্তু কিছুক্ষণের ভিতরে সেই আলোটি আবার জ্বলে ওঠে ও সেটা এদের কাছে এগিয়ে আসতে থাকে। এরা বুঝতে পারছে না আগেরটা কে ছিল আর এটা আবার কে।
তো নৌকাটি কাছে আসলে এরা দেখে এটা রবার্ট। রবার্ট রেগে মেগে রদ্রিগোকে বলে, এত দূরে কি করতে এসেছিস, আর আমার নৌকা উল্টিয়ে এটার কি হাল করেছিস? রদ্রিগো বলে, আমাদেরকে একটা প্রাণী হামলা করেছে, আর আপনার নৌকার আলো নিভে যাওয়া দেখে ভেবেছিলাম আপনাকেও প্রাণীটা হামলা করেছে। রবার্ট বলে, আরে না, নৌকার তেল ফুরিয়ে গিয়েছিল তাই বইটা চালিয়ে আসলাম। তো তোর এক্সট্রা তেলের ক্যানটা দিয়ে নৌকাতে তেল তুলি। মাইক বলে, আমরা জলহস্তিকে তাড়াতে সেই তেল দিয়ে আগুন জ্বালিয়েছিলাম। রবার্ট অবাক হয়ে বলে, জলহস্তি? এই বনে জলহস্তি আসবে কোথা থেকে? রদ্রিগো বলে, হ্যাঁ বস, জলহস্তি। বিগ বিন কুমিরটাকে মেরেছে, আমার কাঁধে কামড় বসিয়েছে এবং আমাদের দুইজনকেও মেরেছে। কিন্তু না, রবার্ট বিশ্বাসই করছে না এই বনে জলহস্তি আছে, কারণ সে জানে জলহস্তি কেবল আফ্রিকার জঙ্গলেই পাওয়া যায়। তো যাই হোক, এখান থেকে ফিরতে হবে, তাই রদ্রিগোকে রবার্টের নৌকাতে পার করে নেওয়া হয়। এরপর একে একে বাকি সবাইও রবার্টের নৌকাতে উঠতে থাকে। ডায়না এখনো গাছেই বসে আছে। রবার্ট বলে, ম্যাম নেমে আসুন, কোনো ভয় নেই। ডায়না তখন গাছ থেকে নেমে এসেই ক্ষিপ্ত হয়ে রদ্রিগোর ব্যাপারে বসের কাছে অভিযোগ করতে শুরু করে এবং রাগের মাথায় রদ্রিগোকে গালিগালাজ করতে করতে একটা পর্যায়ে মারতেই ধরে। মাইক তখন ডায়নাকে থামাতে গেলে ডায়নার ধাক্কায় গেল, মাইক পানিতে পড়ে গিয়েছে। এরপর I'm coming for you. No, stay there. No! No! I'm sorry. তো এটা দেখে রবার্ট বন্দুক হাতে উঠে দাঁড়ায় ও বলে, প্ল্যান পাল্টিয়েছি, এক্ষুনি সবাই নৌকা থেকে গিয়ে গাছে উঠে পড়ো। সিস্টিন বলে, এখন কি করবে? রবার্ট বলে, ওকে ঘুমের ইঞ্জেকশন দিব, তবে প্রবলেম হলো ইঞ্জেকশন আছে মাত্র 2টা। ওদিকে ওর এত বড় শরীরে হয়তো এটা কাজ নাও করতে পারে। তো সবাই গাছে উঠে, ওদিকে মাইকের মা গাছে না উঠে বরং মাইকের পোশাকটা বুকে জড়িয়ে নিয়ে আপন খেয়ালে ডুবে যায়। সিস্টিন বলে, শেলি নিচে কি করছো, গাছে ওঠো। কিন্তু শেলি ছেলে মরার শোকে কল্পনায় যেন অন্য জগতেই ডুবে আছে। তো রবার্ট জলহস্তিটাকে ইঞ্জেকশন করবে, বাট জলহস্তিটা পানির নিচে কোথাও ডুবে আছে, দেখা যাচ্ছে না। সিস্টিন বলে, জলহস্তিটাকে পানির উপরে বের করার উপায় কি? রবার্ট বলে, আমাদেরকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না ও নিজে থেকে উপরে না আসে। এটা বলে রবার্ট রাইফেল হাতে নিয়ে বলে, কেউ যদি গাছের উপর থেকে জলহস্তিটাকে কোথাও দেখতে পাও তো আমাকে বলবে। এমন সময় শেলি বের করে পানিতে নামে। সবাই ভাবতেছে শেলি হয়তো জলহস্তিটাকে পানির উপরে তোলার জন্য নামলো, তাই কেউ কিছু বলে না, বরং শেলির সাহস দেখে খুশি হয়। বাট শেলির যে ছেলে হারানোর শোকে মানসিকভাবে পাগল হয়ে গেছে, ও ছেলের টানে পানিতে নেমেছে, এটা কেউ ভাবেনি। তো রবার্ট পানিতে টর্চ মেরে সেদিকে রাইফেল তাক করে আছে যে প্রাণীটি বের হলে ইঞ্জেকশন ছুড়বে, আর শেলি সেই আলোর আশেপাশেই ঘুরতেছে। রবার্ট ভাবতেছে শেলি তার কাজে হেল্প করতেছে, কিন্তু শেলি যখন আপন খেয়ালে আলো থেকে দূরে যেতে থাকে তখন রবার্ট বলে, শেলি তুমি কিন্তু এরিয়ার বাহিরে চলে যাচ্ছ, অতদূর যেও না, হারিয়ে যাবে। কিন্তু শেলি তো আপন খেয়ালেই ডুবে আছে, তাই সে আপন খেয়ালে অন্ধকারে হারিয়ে যেতে থাকলে এবার এসে সবাই শেলির কাহিনীটা বুঝতে পারে ও অবাক হয়ে এক অপরের দিকে তাকায়। এমন সময় রদ্রিগো বলে ওঠে, বস আপনার পিছনে তাকান। রবার্ট পিছনে ঘুরতেই তো সিস্টিন এটা ভেবে কেঁদে ফেলে যে রবার্টও মারা গেল, কিন্তু না, রবার্ট পানিতে ভেসে ওঠে। সবাই তখন চিল্লিয়ে বলতে থাকে, তাড়াতাড়ি সাঁতরানো নৌকাতে উঠুন। কিন্তু রবার্ট সাঁতরাতে না পেরে বরং কোনো রকমে অপর পাশের তীরে গিয়ে পৌঁছায়। এরপর রবার্ট চিল্লিয়ে বলে, রদ্রিগো আরেকটা ঘুমের ইঞ্জেকশন লোড করো। সিস্টিন কান্নার স্বরে বলে, রদ্রিগো নড়ছে না, মনে হচ্ছে সে মারা গেছে। এটা শুনে রবার্ট সহ সবাই মুহূর্তের মাঝে থ মেরে যায়। রবার্ট বলে, শেলি ফিরে আসলো? ডায়না বলে, মনে হচ্ছে সেও মারা গেছে। তো রবার্টকে পানিতে নেমে নৌকা পর্যন্ত পৌঁছাতে হবে, কিন্তু সে বুঝতে পারছে না জলহস্তিটা ঘুমিয়ে পড়েছে কিনা। তাই সে ডায়না ও সিস্টিনকে বলে, তোমরা পানিতে কিছু দিয়ে আওয়াজ করতে থাকো তো, দেখি জলহস্তিটা আসি কিনা। এটা শুনে এরা গাছের ডাল দিয়ে পানিতে আওয়াজ করতে থাকে, বাট জলহস্তির কোনো সাড়া নেই। রবার্ট তখন পানিতে নেমে নৌকার দিকে আসতে থাকলে গেল। এটা দেখে এই সুযোগে সিস্টেম ভুল করে পানিতে ঝাঁপ দেয়, যাতে এই সময়ের মাঝে সেই নৌকাতে গিয়ে পৌঁছাতে পারে ও পরে সেই নৌকা দিয়ে আবার রবার্টকে আনতে পারে। তো ওইদিকে হঠাৎ রবার্ট বিকট একটা চিৎকার করে ওঠে, আর জলহস্তিটাও বনের ভিতরের দিকে চলে যায়। সিস্টিন বুঝে যায় রবার্ট হয়তো মারা গেছে, তাই সে রবার্ট বলে চিৎকার করতে থাকে, কিন্তু রবার্টের কোনো সারা শব্দ নেই। সবাই তো শোকে পাথর হয়ে যাচ্ছে। এমন সময় গাছের আড়াল থেকে রবার্ট বেরিয়ে আসে।
যা দেখে সিস্টিন যেন হাঁপ ছেড়ে বাঁচে। যাক, ফাইনালি জলহস্তিটা বনে চলে গেল। তো সবাই তাড়াহুড়ো করে নৌকাতে উঠে পড়ে ও প্রাণীটা আবার ফিরে আসার আগেই এখান থেকে কেটে পড়ার জন্য রওনা দেয়। সিস্টিন পানিতে তার ব্যাগটা ভেসে থাকতে দেখে সেটা তুলে নেয় ও সেটাতে থাকা নাস্তাগুলো বের করে ডায়না ও রবার্টকে খেতে দেয়। এরপর এরা আবার চলতে শুরু করলে রবার্ট পানিতে একটা কচুরিপানার ফুল দেখে সেটা তুলে নিয়ে বলে, এটা জাপানিজ কচুরিপানা। 1884 সালে রাজা লুইজিয়ানা এটা জাপান থেকে এনেছিল এবং এই বনের পানিতে ছেড়ে দিয়েছিল। পরে এটা এতটা বিস্তার করেছিল যে পুরো বনের জলপথ জ্যাম করে ফেলতে শুরু করেছিল। ডায়না বলে, তারপর কি হলো? রবার্ট বলে, তারপর 1910 সাল মাংসের আকাল পড়ল। আমেরিকায় পর্যাপ্ত গরু নেই। প্রেসিডেন্ট রুজভেল্ট একটা ডিল সাইন করেন মাংসের অভাব পূরণের জন্য এই বনভূমিতে জলহস্তি পালন করার। জলহস্তি কচুরিপানা খাবে আর আমেরিকানরা জলহস্তি খাবে। ডায়না বলে, তারপর কি হয়েছিল? রবার্ট বলে, তার পরের ঘটনা আর কেউ জানে না। ডায়না ঘটনাটা বিশ্বাস না করে বলে, যদি তাই হতো তাহলে এই বনে আরও জলহস্তি থাকতো, কিন্তু আমরা তো মাত্র একটা দেখলাম। রবার্ট ডায়নার সাথে তর্কে না জড়িয়ে বলে ওঠে, আমি রাতে ঠিক মতো দেখতে পাই না, আর আমরা বনের এতটা গভীরে আছি যে রাস্তা ভুল করলে মারা পড়বো, তাই যাত্রা বিরতি দিতে হবে। ভোর হলে আবার চলা শুরু করতে হবে। এটা শুনে সিস্টিনের মনে পড়ে, আরে তার ব্যাগে তো নাইট ভিশন ক্যামেরা আছে যেটা দিয়ে রাতেও দেখা যায়। তাই সিস্টিন ক্যামেরাটা বের করে সেটার সাহায্যে দেখতে থাকে আর এরা সামনে এগিয়ে যেতে থাকে। কিছু দূর যেতেই সিস্টিন বনের ভিতরে বিশাল একটা পরিত্যক্ত বিল্ডিং দেখতে পায়। তো এই গহীন বনের মাঝে এই বিল্ডিং কিসের এটা ভেবে সবাই অবাক হয়। রহস্যটা বোঝার জন্য এরা সেই বিল্ডিং এর দিকে এগিয়ে আসতে থাকলে এরা একটা ঘাটের মতো দেখতে পায়। মনে হচ্ছে এদিক দিয়ে কিছু একটা আসা যাওয়া করে, সেটা মানুষও হতে পারে অথবা প্রাণী। রবার্ট নৌকা থেকে নেমে রাইফেল হাতে ধীরে ধীরে এগিয়ে যেতে থাকলে পিছন পিছন ডায়না এবং সিস্টিনও হাঁটতে থাকে। পরিস্থিতি পুরো একদম থমথমে, ভয়ে সবার বুক ধুকধুক করতেছে। তারপরেও এরা ধীরে ধীরে সেই বিল্ডিংটার কাছে গেলে দেখে এটা 100 বছর পুরনো একটা কারখানা বা খামারের মতো। রবার্ট বলে, আমি যে রাজার কাহিনীটা বললাম মনে হচ্ছে ওটা ওই রাজার সেই খামার বাড়ি। তো পুরো রহস্য উদ্ঘাটনের জন্য এরা সেটার ভিতরে ঢুকে পড়ে। So you were right. তো ভিতরটা দেখে এরা এবার কনফার্ম হয়ে যায় সত্যিই এটা 100 বছর পুরনো একটা খামার বাড়ি। সিস্টিন বলে, এখানে আমাদের কাজের কোনো জিনিস পাই কিনা খুঁজতে হবে, যেমন তেল, কারণ তৎকালীন সময়ে খামারিরা নিশ্চয়ই নৌকা ইউজ করতো, তাই এখানে তেল থাকতে পারে। রবার্ট বলে, যদি তারা রেখেও থাকে তো 100 বছরে তা বাষ্প হয়ে উড়ে গেছে। সিস্টিন বলে, তেল না পেলাম, যদি এমন কিছু পাই যা দিয়ে আগুন জ্বালানো যাবে তাহলেও আমরা ধোঁয়া ছড়িয়ে সাহায্যের জন্য সিগন্যাল পাঠাতে পারবো। এমন সময় ডায়না বলে ওঠে, এদিকে আসো। এরা তখন ডায়নার কাছে আসলে দেখে ডায়না এই খামারের অফিস রুমটা খুঁজে পেয়েছে, যেখানে দেয়ালে আজও সেই রাজার ফটো টাঙ্গানো আছে এবং জলহস্তি আমদানির সেই ডকুমেন্টগুলোও আছে। ডায়না ডকুমেন্টগুলো দেখে বলে, মাত্র কিছু পরিমাণ জলহস্তির চালান এনেছিল, তারপর প্রজেক্ট বাতিল করে দিয়েছিল। সিস্টিন রবার্টকে বলে, তারা কেন প্রজেক্টটা স্টপ করেছিল? রবার্ট বলে, হয়তো তারা বুঝে গিয়েছিল জলহস্তিকে পোষ মানানো যায় না, অথবা হয়তো এগুলোর মাংস খেতে গুয়ের মতো স্বাদ। তো এরা তেলের সন্ধানে আবার নিচে আসে। তো এরা পুরোনো আমলের সেই খাঁচাগুলো অবাক হয়ে দেখতে থাকে যেগুলোর ভিতরে জলহস্তি পালন করা হতো। রবার্ট বলে, জায়গাটা তেমন সুবিধার মনে হচ্ছে না, চলো ভিতরে যাই। এমন সময় বাহিরে একটু দূরে কিসের জন্য কান্নার আওয়াজ আসে। সিস্টিন সেটা দেখার জন্য যেতে ধরলে রবার্ট থামানোর চেষ্টা করে, বাট সিস্টিন কথা না শুনে সেখানে গেলে দেখে এখানে একটা জলহস্তির বাচ্চা। বাচ্চাটির উপর ভাঙা খাঁচার বেড়াটা পড়ে গেছে, তাই বাচ্চাটি আটকা পড়ে এমন চিল্লাচ্ছে। এমন সময় বাচ্চার কান্নার আওয়াজ শুনে মা জলহস্তিটি চলে আসে ও ভাবে এরা তার বাচ্চাটিকে মারতে এসেছে। ব্যাস, তারপর যা হয় দেখুন। তো এরা দৌড়ে ভিতরে এসে দরজাটা আটকে দিলে জলহস্তিটি দরজার বাইরে থেকে ভয়ঙ্কর গর্জন করতে থাকে। এখন কথা হলো, দরজা বন্ধ, তাহলে এরা এখান থেকে বের হবে কিভাবে? রবার্ট বলে, দ্রুত আগুনে পোড়ানোর মতো কিছু খুঁজে বের করে এবং সেগুলো দরজার দিকে জড়ো করো। সবাই তখন যে যার মতো খুঁজতে শুরু করে। ডায়না একটা রুমের মেঝেতে গোপন দরজা খুঁজে পেলে ঢাকনাটা খুলে নিচে তাকিয়ে বলে ওঠে, বাহিরে বের হওয়ার রাস্তা খুঁজে পেয়েছি, চলো এদিক দিয়ে বের হই।
সিস্টিন বলে না না না, প্রাণীটি বাইরে থাকা অবস্থায় বের হওয়ার রিস্কি। ওদিকে রবার্ট সকল ফার্নিচার দরজার সামনে স্তূপ করতেছে। এদিকে সিস্টিন হঠাৎ একটা তেলের ড্রাম খুঁজে পেলে চিল্লিয়ে রবার্টকে ডাকে। রবার্ট আসলে এরা তেলের ড্রামটাকে গড়িয়ে দরজার দিকে নিয়ে যেতে থাকে। তো দরজার কাছে আসলে রবার্ট বলে কারো কাছে ম্যাচ লাইট আছে? সিস্টিন বলে আমার কাছে আছে। রবার্ট বলে ডাইনে তুমি আমার সাথে আসো, আমরা বাহিরে যাব। আর সিস্টিন তুমি দ্রুত দৌড়াতে পারো, তাই তুমি আগুন লাগিয়ে দৌড়ে বেরিয়ে আসবে। আমরা তাহলে নৌকার কাছে গেলাম, তুমি আসিও। এই বলে রবার্ট দরজার দিকে যাচ্ছে আর ডাইনা পিছন পিছন আসতেছে। এমন সময় প্রাণীটি দরজার বাহিরে হুঙ্কার দিয়ে ওঠেও দরজার দিকে আসতে শুরু করে। এটা দেখে রবার্ট চিল্লিয়ে বলে তোমরা দুজন পিছন দিয়ে পালাও। এমন সময় প্রাণীটি দুম করে দরজাটা ভেঙে ভিতরে আসে আর রবার্ট ধাক্কায় মাটিতে পড়ে যায়। এরা দুইজন দৌড়ে ভিতরে গেলে আরেকটা দরজা ছিল। ডাইনা রবার্টকে বাহিরে রেখেই দুম করে সেই দরজাটা লাগিয়ে দেয়। প্রাণীটি রবার্টকে আক্রমণ করলে ভিতর থেকে ডাইনা বলে আমাকে মাফ করে দেন। তো দরজা বন্ধ থাকায় রবার্ট ভিতরে আসতে পারে না ও প্রাণীটি রবার্টকে পুরোদমে আক্রমণ করে বসে। তখন ভিতরে থাকা সিস্টিন অবাক হয়ে ডাইনাকে বলে তুমি দরজাটা কেন লাগিয়ে দিলে? ডাইনা বলে আমি আমার জান বাঁচানোর চেষ্টা করতেছি। এমন স্বার্থপরতা দেখে সিস্টিনের চোখে জল টলমল করে ওঠে ও সে অসহায়ের মতো বসে পড়ে। এর মাঝেই সেই দ্বিতীয় দরজাটাতেই প্রাণীটি ধাক্কানো শুরু করে। সিস্টিন সুড়ঙ্গ দিয়ে নিচে ঝাঁপ দিয়েছে এটা ভেবে যে ডাইনা বলেছিল এটা পিছন দিয়ে বের হওয়ার পথ, বাট ঝাঁপ দিয়ে দেখে এটা তো প্রাণীদের খাঁচা। তো যাই হোক ডাইনার পা ভেঙে গেছে, তাই সিস্টিন ডাইনাকে ধরে টেনে তোলে এবং সাপোর্ট দিয়ে নিয়ে এখান থেকে পালাতে থাকে। এমন সময় সিস্টিন আবার সেই জলহস্তির বাচ্চাটার সামনে পড়ে যায়, যেটি বেড়ার নিচে চাপা পড়ে থেকে গোঙাচ্ছে। সিস্টিনের দয়া হয়, সে বাচ্চাটিকে মুক্ত করে দিয়ে তবেই এখান থেকে যাবে। তাই সে ডাইনাকে বলে তুমি খাঁচার একদম উপরে উঠে থাকো, আমি একটুর মাঝে আসতেছি, দুজনে একসাথে যাব। ডাইনা বলে আমার একসাথে যাওয়ার দরকার নেই, আমি গেলাম, তুমি যা মন চাই করো। এই বলে ডাইনা যেতে থাকলে সিস্টিন বলে প্লিজ সাবধানে যেও। ডাইনা বলে হ্যাঁ হ্যাঁ আমি নিজের খেয়াল রাখতে পারি। এই বলে ডাইনা চলে যেতে থাকলে সিস্টিন সেই জলহস্তির বাচ্চাটির উপর থেকে লোহার বেড়াটা সরানোর চেষ্টা শুরু করে। তো প্রাণীটি ডাইনাকে মেরে এবার সিস্টিনের দিকে আসে। যদিও সিস্টিন সেই প্রাণীটির বাচ্চাকেই উদ্ধার করার চেষ্টা করতেছে, কিন্তু প্রশ্ন হলো প্রাণীটি এটা বুঝবে তো? বুঝলে তো ভালো, নয়তো সিস্টিনের মৃত্যু নিশ্চিত। তো দেখা যাক কি হয়। It's okay. You just want your baby. Protective too. তো সিস্টিন ফাইনালি লোহার বেড়াটা তুলে ধরতেই বাচ্চাটি দৌড়ে তার মায়ের কাছে যায় আর সিস্টিন মনে মনে বলতে থাকে প্লিজ এবার অন্তত আমাকে আক্রমণ করো না, প্লিজ প্লিজ প্লিজ। আর সেটাই হয়। প্রাণীটি তার বাচ্চাটিকে পেয়ে সিস্টিনের উপর খুশি হয়ে চুপচাপ চলে যেতে থাকলে খুশিতে সিস্টিন হাউমাউ করে কেঁদে ফেলে, কারণ এই প্রাণীটি সবাইকেই মেরে ফেলেছে, কেবল সিস্টিনকেই ছাড় দিল। এমন সময় বনের ভিতরে এত বড় আগুনের কুণ্ডলি দেখে আকাশে হেলিকপ্টার চলে আসলে সিস্টিন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে, কিন্তু হেলিকপ্টারের নিজেরই যে শব্দ তাতে সিস্টিনের চিৎকার তো জীবনেও শুনতে পারবে না। তাই সিস্টিন তাড়াহুড়ো করে খাঁচার উপরে উঠে পড়ে ও হাত নাড়িয়ে হেল্প মি বলে চিৎকার করতে থাকে। তো মুভিটি কেমন লাগলো সেটা বাদ দেন, ভিডিওটি বানাতে কষ্ট তো আমার 16 আনাই হয়েছে, তাই পারলে ভিডিওতে লাইক দেন ও যা মন চাই কিছু একটা কমেন্ট করেন, এতেই মন শান্তি। আর হ্যাঁ, আপনি যে এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, কাহিনী কি 50% ডিসকাউন্টের অপেক্ষায় কি বসে আছেন নাকি? কাহিনীবাজি না করে সাবস্ক্রাইব করে নেন। তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার, বাই বাই।